শুধু জেনে রেখো আজকে রাতটুকু আমি এখানে থাকতে এসেছি। আমি বাঁচার জন্য এখানে ঢুকেছি। আমার যদি বাঁচতে পারো জীবন চুক্তি পড়া যেত এই অভাগা মানুষটা ব্যবহারিক ক্লাসের কথা উঠে থাকতো। একটু বাদ শুনবে তুমি সেই কথা, আমার জীবন যন্ত্রণার সেই কর্ম কাছে। হ্যাঁ হ্যাঁ আমি শুনবে আমার নাম রাহুল গান্ধী, কোটিপতি বাবার একমাত্র সন্তান আমি। মনের ওপর একটা অজ্ঞাত কারণে আমার বাবা বিদেশে নিরুদ্দেশ হয়ে যায়, তাতে আমার জীবনে কোনো ফাটা পড়েনি। মা আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বিলেতে পাঠান, সবসময় আমার বোধ করে থাকতো এই গ্রামে আমার গ্রামের মেয়ে কাপড়ের দিকে। সেই কাপড়কে দিয়েই শুরু করলাম আমার জীবনের কৃষ্ণচূড়া গাছের তলায় আমি তার জন্য অপেক্ষা করছি। সে যদি আমার চিন্তা না করে তাই তো তার ছবি আমি সঙ্গে করে এনেছি। তাই সে তাকে আমি বলবো
যা বাবা, এলো এই কাঠপাটার অর্থে শুনি। ঠিক বলেছো, তবে আমি জেসে পাগল নই, একেবারে প্রেম পাগল। উনি চাইলে আমি তোমার কি বললেন আপনি? আরে না, আমি তেমন কিছু বলিনি। আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি তুমি এই কৃষ্ণচূড়ার তলায় একাই চক্কর করে চলেছ, যেন মনে হচ্ছে বিনোদিনী রায় কৃষ্ণের অপেক্ষায় ভ্রমণ করছে। সময় হলেই সেটা জানতে পারবেন। কিন্তু আমি যে আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাই না সুন্দরী। আজ তোমার কৃষ্ণ হয়ে আমি তোমায় নিয়ে রাসলীলায় মেতে উঠব। কি বললেন আপনি? তুমি লাল হয়ে ধরা দাও আমার বাবু বলে, আমি কৃষ্ণ হয়ে বস্ত্র ধরো তোমায় সরল করি। তোমায় হিত মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হিত মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেবো না। হিত মাঝে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দেবো না। তোমার মতো সোনার মেয়ে ছেড়ে দিলে আর তো পাবো না। আর তো পাবো না। এই বিলাপ ডায়মন্ড কৌশি দত্ত গাড়ি চর। তবে আজ আমি স্বীকার করবো না, আমার কামনায় কথায় খানায় লোকে আমি কেটে চুচি চুচি করে উপভোগ করবো। গায়ের মাটিতে দাঁড়িয়ে গায়ের মেয়েকে স্পর্শ করার পর সাহস হয় কি করে? ওকে ছেড়ে দাও, নইলে তোমার পিঠের চাপ। খবরদার, আমার শিকারে ঘা করে চাইলে তোকে আমি শিক্ষা গেলেন কেন? হত্যার বোধহয় জানে সৌকি হিংসার চেয়ে প্রতিবাদের হত্যাও অনেক বেশি সম্ভব। আরে আপনি ঠিকই বলেছেন, আমি তো সেই কাজটাই করছিলাম। আমি তো আজকে প্রতিবাদটাই তো করছিলাম। আপনি প্রতিবাদ করছিলেন? তবে আর বলছি কি, আরে আমি আপনাকে ওয়েলকাম জানানোর জন্য এই পথ দিয়ে যাচ্ছিলাম। এই মেয়েটি হঠাৎ হঠাৎ পথ আনলে বিভিন্ন রকম অস্বীকৃতি ওই ওই যে যেমন জানেন না, ওই লাইনের মেয়েগুলো যেমন করে আর কি। আরে কারো কথা উচ্চারণ করে তোমার চামড়া তুলে নেব। আপনি যদি আমার ম্যানেজার না হতেন এক্ষুনি আপনাকে আমি এখান থেকে বের করে দিতাম। সরি, এক্সট্রিমলি সরি। আমার কাছে সরি যাওয়ার কোনো দরকার নেই। যাকে অসম্মান করার জন্য হাত বাড়িয়েছেন তাকে বোন বলে ক্ষমা চেয়ে দিন। কি হলো? আমার ক্ষমা করো বোন, আমার বোন তো ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দেখলেন তো মিস্টার লাহিড়ী, এটাই হলো ব্রাহ্মণের আদর্শ নারী। শত ব্যথা ভুগে দিয়েও অপরাধীকে ক্ষমা করাই আপনি আবার আসতে পারেন। কিন্তু আপনি তো আপনার কাছে গাড়ি নিয়ে এসেছেন, আমি আপনাকে ওয়েলকাম জানানোর জন্য বাড়ির লোক অপেক্ষা করছে। আমি কোনো রাজ্য নয়, কোনো শুনি জন্য আপনাকে রাস্তা আসতে হবে। আমি পায়ে হেঁটেই বাড়ি যেতে পারবো। আপনি এখানে আসতে পারেন। ওকে স্যার, আপনি না চাইলেও কিন্তু আপনাকে মোস্ট ওয়েলকাম জানিয়ে অপেক্ষা করবো। শুধু অপেক্ষা নয়, তোমার কলবর কেরোসিন ঢালার ব্যবস্থা আমি করছি। তবে আমার নাম
কৌশল দত্ত। আমি এতটা বছর গ্রামে কাটালাম, এর মধ্যেই দেখছি গ্রামে অনেক আগাছা তৈরি হয়েছে। সেই জায়গায় এই আগাছাগুলোকে সমূলে উপরে ফেলতে হবে। আপনার অনেক সর্বনাশ হয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা তুমি এই ভর্তি করে কৃষ্ণচূড়ার তলায় দাঁড়িয়ে কি করছিলে? আমার কাছের মানুষ আজ বিলেত থেকে বাড়ি ফিরছে, তাই তো তার আসার অপেক্ষায় আমি কৃষ্ণচূড়ার শাখায় বসে অপেক্ষা করছিলাম। তা তোমার কাছের মানুষটা কে শুনি? আমার কাছের মানুষ রাহুল দত্ত। দেশ থেকে ব্যারিস্টারি পাশ করে আজকে বাড়ি ফিরছে। ওহ মাই গড, সে তো আমারই বন্ধু। সে তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে গাড়ি করে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? হ্যাঁ, তাই তো দেখলাম। আমাকে বলেছিল। আরে বাবা, 5 বছর আগের দেওয়ার কথা কেউ কি তা মনে রাখে এখন? তাছাড়া সঙ্গে তার বিলেতি মেয়ের বেউ বউ ছিল মানে আমার রাহুল তার বিয়ে করেছে? হ্যাঁ, তাই তো দেখলাম। আহা, দেখতে যেন একদম ডানা কাটা পড়ি। আমার রাহুল দা এমন কিছুতেই করতে পারে না। আমাকে ছেড়ে আমার রাহুল দা বিয়ে করতে পারে না, কিছুতেই না। সে কি জানি না তার আশায় আমি যে তার জন্য কতটা দিন করছি। আরে কি মুশকিল, এতে কাউকার কি আছে? আরে তোমার রাহুল দা না অন্য একজনকে বিয়ে করেছে, আর তুমিও না একটা বিয়ে করে নাও। দাদা, মেয়েরা যে শুধু একজনকেই মন দেয়, রাহুলদা ছাড়া আর যে আমি কাউকে আমার এই মন দিতে পারবো না। তাই তো আমাদের ভালোবাসা নীরব সাক্ষী ওই কৃষ্ণচূড়ার ওই নালে আমি আমার শাড়ির আঁচল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আমি আত্মহত্যা করে মরবো। আচ্ছা বোকা মেয়ে তো তুমি, মরবে কেন? আরে তুমিও নয় বিয়ে করে নাও, আর তুমি চাইলে আমি তোমার বিয়ে করে কি নেব। বললেন আপনি? হ্যাঁ, তখন তোমার সম্মান বাঁচিয়েছি, এখন তোমাকে বাঁচাতে আমি নয় তোমার বিয়ে করে নেবো। এসো এসো আমার সঙ্গে। আচ্ছা দিন, কারণ আমি একটু অসুবিধা, তোমাদের কিছুতেই ছাড়বো না, কেন আর কিছু চাই না। তোমারই মরণে মরিয়াছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে মরণ। তুমি এতকাল প্রতিষ্ঠা করে তুমি তোমার রাহুলদাকে চিনতে পারবে না। রাহুলদা, তুমি সত্যি কেমন করেছিল? বিদেশে গিয়ে অনেকখানি পাল্টে গেছো, তাই তো তোমাকে চিন্তা করে এত ভুল হয়ে গেছে। তুমিও তো অনেক সুন্দর হয়েছো তারপর। সত্যি আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনো হবে না রাহুলদা। সত্যি হবে না তো? তাহলে তুমি আমায় কথা দাও। কথা দিলাম, এমন নীরব হবে না, আর কখনো আমি ভাববো না রাহুলদা, কখনো না। তুমি যে
আমি বুকে রক্ত জল করে আগলে রেখেছি, অথচ তুমি আমারই না তুমি অপবাদ দিচ্ছ। বলছি আমি হয়তো কিছু ভুল করেছি, আমার বিশেষ প্রয়োজনে অতি সামান্য প্রোডাক্ট তোমাকে না জানিয়ে আমি বিক্রি করে ফেলেছি। তাও তো বলতো আমার কাছে খবর আছে গত পরশু রাতে এই 5 ভরি মাল পাচার করেছো। তুমি তবু বিবেক বলে একটা কথা আছে স্যার, যার নিগম খেয়েছি তার শাস্তি নিগম আমি করতে পারি, ঈশ্বর যে আমায় মাফ করবেন আমি বলবো সেটা। তাই ইচ্ছে করে আজ আমি আপনার কারবারে কেরোসিন ঢেলে দিলাম। আপনি যে 5 ভরি মাল পাচার করেছেন সেটা না খান। মতো কথা বলছো, ব্যাপারটা প্রমাণ হয়ে গেলে তুমি আমি দুজনেই বেঁচে নেব। তাই বলছি এবার বন্ধ করো। না স্যার, আজ আমি কাছে রাখতে পারবো না, আজ আমি সব সত্যি কথা বলবো। সব সত্যি মানে দুঃখের কথা আমি বলবো মাসিমা, আপনি 15 বছর ধরে আপনার স্বামীর যে ঘরে ঘরে জেনেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করে তারপর খুন করে দেওয়া হয়। এগুলো বিশ্বাস করে না, তুমি মিথ্যা বলছো, মিথ্যা। মিথ্যে নয় মাসিমা, আমার কাছে সম্পূর্ণ ভিন্ন ক্লিপ আছে। আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করা হয়, তারপর তাকে খুন করে গুম করে দেওয়া হয়। চুপ করো, চুপ করো, তোমার কথা আমি সহ্য করতে পারছি না। বড় হয়ে গেছে, এসব ফাঁস করে তুমি কি আমায় ফাঁসিতে চড়াতে চাও? এবার এসব বন্ধ করো। পারবো না স্যার, আজ আমাদের পাস হয়ে গেছে, তাই আজ আমাদের সবসময় বড় কথা বলেছে। এতদিন তোমরা এই কথাটা চেপে রেখেছিলে, তার সাহস করে পুরোটা বছর আমি তার আসার অপেক্ষায় বল করছি। সব আশা তোমরা শেষ করে দিলে, তার সাহস করে আমি তার আত্মার অমঙ্গল করবো না। তুমি তোমার শাসা এবারে বলো কে আমার স্বামীকে ফোন করেছে? দেখছে বৌদি, দাদার ঘরে কোনো ঘটনাই ঘটেনি। এই ম্যানেজার কেন জানি না মিথ্যে খুনের কথা বলে তোমাকে বিভ্রান্ত। তুমি চুপ করো, সব কথা ম্যানেজার মুখে শুনতে চাই। বলো ম্যানেজার, কে আমার স্বামীকে ফোন করেছে আর সেই খুনের কি প্রমাণ আছে তোমার কাছে? ফোনের পুরো ভিডিও আমার কাছে আছে, সেটা দেখলে আমি সহ্য করতে পারবেন তো? মনেটা হয়ে যাবে কিন্তু কত কষ্ট করে কত নির্মম ভাবে তাকে হত্যা করা হয়। প্রথমে জীবন অবস্থায় চোখ তুলে নেওয়া হয়, বুক বুক করছে না তো, তারপরে ধারালো ছুরি দিয়ে তার জীবনকে কেটে নেওয়া হয়। সব শেষে তার হাত পাগুলো কেটে টুকরো টুকরো করে আরে তারা দেখছেন না মানুষটা কেমন অসহায় হয়ে গেছে। আপনি বসুন, আপনার গাড়া কাপড়ে কাঁদছে, আপনার বসুন, আপনার হয়তো আপনি বসুন বসুন। এই শয়তানকে শাস্তি না দেওয়া পর্যন্ত যেমন করে হোক আমাকে বেঁচে থাকতে হবে। তোমার সাথে কথা বলতে আর কান্না করছে যে মানুষটা সম্পূর্ণ নিজেরা
ঘুড়িটি ফসে ফেলা সেই সঙ্গে ঢেলে দিলাম আমি আপনার না করলে আবার আপনার একসাথে খবর বলে বলে গেছে। আরে আমি ভেবেছিলাম এই বুড়ি হলে তার সামনে খুনের ঘটনা শুনে নিজেই হাঁড়ি হয়ে মরে যাবে। বুড়ির হাত দেখছি বড় শক্ত, সে মরবে কি মারার জন্য সাথে চলে এসেছিল, তাই ওর কারবার করে সুবিধা নেবে। যাই দেখি মালটা পুরোপুরি খালাস হয়েছে। এই যে এখনো শ্বাস চলছে, অর্ধেক কাজটা আমি সেরে ফেলেছি। আপনি গিয়ে ওর গলাটা করে নিশ্চিত করে দেবেন স্যার। আর শুভ কাজে দেরি করবেন না স্যার। এই ছবিটাই হবে একদিন আপনার কারাবারের সিন্ধল মস্তর। একদম শেষ। কিন্তু এই রাস্তা নিয়ে কি করবো? কিছু করতে হবে না। আপনি পুলিশকে ফোন করে দিন, পুলিশ এসে রাস্তা নিয়ে যাবে। কি পাগলের মতো কথা বলছো? এই পুলিশ এলে তো আমরাই ফেসে যাবো। কি যে বলেন স্যার, যাত্রা শুনতে যদি বিলেন ধরা পড়ে যায় তাহলে পাবলিক কি আর বসে থাকবে? কাছে আসো, আর থাকাতে বুঝিয়ে বলে ফোন লাগান স্যার। আমি যত ভিড়া দিয়ে বলছি এখানে একটা খুন হয়ে গেছে। হ্যালো মা, কাকা, রোহন, আমি এসে গেছি। চলুন স্যার। মাননীয় দর্শক বৃন্দ, নাটক তুমি কোথায় মা? আমার কথা ফিরে এসেছে মা। তোমার সফল করতে তোমার কথা ফিরে থেকে ফিরে এসেছে মা। বেঁচে শুয়ে আছে। কি হয়েছে? দেখি সর্বাঙ্গে রক্তে ভেসে যাচ্ছে, বুকে ছিল অবস্থা। কি হয়েছে মা? কে এমন কাজ করেছে? কি করলেন রাহুল বাবু? আপনি আপনার নিজের মা কি খুন করে ফেললেন? আমি খুন করিনি। কি এই মাসির বাড়িতে এসে দেখলাম মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। এই আরে এই ছুটটা মায়ের এই দেখুন আমার ভাই রাহুল আমার বন্ধু না দাদা, আমি খুন করিনি দাদা, তোমরা বিশ্বাস করো। আমি মাকে খুন করিনি। আমি মাকে এসে দেখলাম এইভাবে মেঝেতে শুয়ে আছে, আর এই ছুরিটা মায়ের প্রতি বিদ্ধ। আবার মনে হয় মাকে অন্য কেউ খুন করে পালিয়ে গেছে কাকা। তুমি বিশ্বাস করো কাকা। আমি নিজের চোখে দেখেছি রাহুল বাবু মাকে করে দিয়েছে। হ্যাঁ স্যার, একটা বিশেষ কারণে মা ছেলের মধ্যে ঠকাচ্ছে। বিশেষ কারণ বলতে এই রাহুল বাবু বিলেত থেকে ফিরেছে, গ্রামের একটা অশিক্ষিত মেয়েকে ভালোবেসে বিয়ে করার প্রস্তাব দেয়। সেটা শ্বাস মানে কেন একটা একটা বিলেত ছেলের সঙ্গে কেউ কেউ গ্রামের অশিক্ষিত মেয়ে নিয়ে দেয়, তাতেই মাসে রাহুল বাবুর ক্ষেত্রে আমাদের বড় হুমকি দেয়। আর তাতে রাহুল বাবু অজ্ঞান হয়ে গিয়ে মাথা জ্ঞান হারিয়ে ফেলে তাকে খুন করে ফেলে। ওই দেখো এখন শুনে ভাবে আছে তোমাকে আমি
বিশ্বাস করুন স্যার, ওরা মিথ্যে বলছে, আমি খুন করিনি। ফিঙ্গারপ্রিন্টটা প্রমাণ করে দেবে আপনি খুন করেছেন কি না করেননি। কিন্তু নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। দাদা এ কি আমি শুনছি? আমি বিশ্বাস করি না দাদা, তুমি কোন করতে পারো না। জেঠিমা তুমি একটিবার কথা বলো, জেঠিমা তুমি যদি একটিবার কথা বলো। কেমন করে টাকা রে বাবা, তার ব্যারিস্টার ছেড়ে দে, তার জীবনকালের জন্য বন্ধ করে দিয়েছে। ব্যারিস্টারের বিবেকের বিচার যদি এটাই হয়, আমার ভেবেই মুক্ত ফারফর করছি। জনগণের অনেক কি বিচার করতে আপনার একটু বলুন না। আমি কাউরে কথা বিশ্বাস করি না দাদা। দাদা আমি জানি তুমি কোনোদিন ভুল করতে পারো না, তোমাকে কেউ চক্রান্ত করে ফাঁসিয়েছে, আমি সেই চক্রান্তের যা চিত্র করবো। তুমি যদি একবার বলো তুমি কোন করনি দাদা, তুমি কোন করনি দাদা, তুমি কোন করনি না। ভুল চক্রান্তে আমার জীবনটাকে নাশ করেছে, তাই তো আমার সব সত্য যে আজ মিথ্যে হয়ে গেল রে ভাই। আমি যে কেমন করে নিজেকে নির্দোষ প্রমাণ করবো দাদা তুই বলতে পারিস নি ভাই। দাদা তুমি তাই তো আজ আমি আমার গর্ভধারণী মায়ের করোনা মাথায় নিয়ে জেল কাটতে চললাম। আর একটু সময় দিন স্যার, মাকে আমার শেষ প্রণাম করতে। তুমি কেউ না জানো, তুমি তো জানো মা, আমি এক অপরাধী মা। তাই আমি তোমার কাছে শপথ করছি মা, যে বাচ্চারা তোমায় খুন করেছে, যারা আমায় আসামি সাজিয়েছে, তাদের নামে ব্যারিস্টার হয়েও শাস্তি দিতে না পারলেও এই মায়ের সন্তান হয়ে আমি আমার মায়ের প্রতিশোধ নেব। আমার মমতাময়ী মায়ের মুখাগ্নি করার সৌভাগ্য আমার হল না, তাই তোর কাছে আমার অনুরোধ, আমার এই হতভাগ্যী মায়ের মুখাগ্নিটুকু করিস রে ভাই, মুখাগ্নিটুকু করিস। নইলে যে আমার মায়ের আত্মা কোনোদিনও শান্তি পাবে না রে ভাই, কোনোদিনও শান্তি পাবে না।
হয়ে গেছে বড় বউ, আমি কেমন করে খাবো? না রে, এই যুগে সততার মানবতার কোনো মূল্য নেই বড় বউ। যার বেশি টাকা আছে আইন তারই হয়ে কথা বলে। তাই বলছি এইসব আলোচনা এবার বন্ধ করো। একটিবার যদি কাপড়ের মনে কথা হয়ে যায় সেটা হল সম্পূর্ণ নির্দোষ, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তাহলে কাপড় হয়তো এই বিয়ে করতে রেখে বসছে। না বাবু না, এমনটা হবে না, হবে না, তাহলে যে মহাসর্বনাশ হয়ে যাবে। তাই তো কাপড়ের সামনে আমাদের এমন কিছু করতে হবে যা শুনে আমার কাছে ঘৃণা করে। করবি কারণ একটাকে খুঁজতে ভালোবেসে কখনো নিজের ভালোবাসাকে মর্যাদা করছি না রে বোন। তাই বলছি তুই এই নতুন জীবনে পা বাড়ার আগে পুরাতন জীবনটা ভুলে যা। কেমন করে বলবো বন্যা, আমি কেমন করে বলবো? পুরনো জীবনের স্মৃতিগুলো যে বারবার আমাকে হাতছানি দিয়ে যাচ্ছে, কে যেন আমার কানে কানে বলছে, কাপড় তুই ভুল করেছিস, কাপড় তুই মহা ভুল করেছিস। কেমন করে খুঁজবো নদী, কেমন করে খুঁজবো? আমার সমস্ত সুখ যে যার কাছে জমা হয়ে আছে নদী। তাই তো তোমাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, এই বিয়েটা বন্ধ করে দাও, নদী বন্ধ করে দাও। কি কাগজ বলে কথা বলছিস? আর কিছু করে মধ্যে বর্ষ করলে আর এই সময় এসব কথা বলা অন্যায়। তাছাড়া নির্দিষ্ট লগ্নে বিয়ে না হলে তুই যে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবি। লগ্নভ্রষ্ট হয়ে? আমি লগ্নভ্রষ্ট হয়ে আমি রাহুলদার আশীর্বাদ করছি, বসে থাকবো, সে ফিরে এলে তাকে নিয়ে আমি চুপ কর। একটা জেল পরদাসা বলে ওই আত্মীয় বাবা খবর করে আমি কখনো বংশের মান মর্যাদাকে অসম্মান করতে পারবো না। তার আর কোনো দরকার হবে না দাদা। রাহুলদাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো দাদা। তুমি শুধু এই বিয়ে ভেঙে দাও দাদা, এই বিয়ে ভেঙে দাও। এটাই যদি তোর মনে ছিল তাহলে এই মেয়েকে তুই সাইড দিয়েছিস কেন? সেদিন শোকে দুঃখে আমি এই কথা দিচ্ছিলাম। আজ আমি বুঝতে পেরেছি রাহুলদার উপরে চরম অন্যায় করা হয়েছে। তাই ভাবছি নদী, এই বিয়েটা বন্ধ করে দাও। এসব কি করছিস রে কাজল? তোর কি মাথা খারাপ হয়েছে? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে বিয়ের মণ্ডপ এসে হাজির হয়েছে, তাদের আমরা কি জবাব দেবো? আর বড়দের বা কেমন করে বলবো? তোমাদের কাউকে কিছু বলতে হবে না বৌদি। আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব।
ওই জন্যে আমি আমার জীবনের সবটুকু সুখ দিয়ে আপনাদের মনকে সুখী করার চেষ্টা করবো। একই কাণ্ড হলো, বরকে আমাদের বড় হয়ে বেড়ানো উচিত ছিল, অথচ বর নিজে এত ব্যতিগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই বউ। আমি তো আপনাদেরই একজন, তাই না? আর যদি কিছু উন্নতি হয়ে থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করে নেব। তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো ভাই। এই আত্মীয় হওয়ার আগে সেভাবে তুমি আমাদের আপন করে নিলে। আত্মীয় অনাত্মীয় যেই হোক না কেন, তাদের বিপদে যে সবসময় আমি দাঁড়ানোর চেষ্টা করি। তোমার মতো মানুষকে আত্মীয় হিসাবে শুধু আমাকে হয়, তোমাকে স্বামী হিসাবে পেয়ে আমাদের কখনো ধন্য হয়ে যাবে না। ছি ছি ছি, এসব কি বলছেন বৌদি? হ্যাঁ, তা বলছিলাম রত্নটা কি বেরিয়ে যাচ্ছে, তাই পুরোহিতকে বিয়ের জন্য ভাড়া দিচ্ছিল। কিন্তু আপনাকে কাউকে দেখতে না পেয়ে আমি নিজেই ভেতরে চলে এলাম। বেশ করছো ভাই, বেশ করছো। হ্যাঁ, তাহলে এসো, এই তাড়াতাড়ি মানবতাটা সেরে ফেলি। হ্যাঁ, তাই তো। কেউ শোনা যাবেন না। আমি ডাকাতি করতে আসি, আমি এসেছি আমার কাপড়কে উদ্ধার করতে। কাপড়? হ্যাঁ কাপড়, আমি ছেলের মধ্যে জানতে পারলাম ওরা তোমায় বিয়ে দিয়ে দিচ্ছে। তোমাকে ভুল বুঝে হয়তো এই বিয়েটা করতে বাধ্য করেছে কাপড়। তাই তো তারা রক্ষীদের বেড়ে আমি জেল থেকে পালিয়ে এসেছি কাপড়। এটা তুমি ভোট করে দেওয়া। অসম্ভব, মাত্র কয়েকদিনের জেল যন্ত্রণা আমার এই জীবনকে যে হাঁপিয়ে উঠেছে। আমি জানি কেউ আমায় চক্রান্ত করে জেলে পাঠিয়েছে, আর সেই চক্রান্তকারীকে খুঁজে বের করতে আসছে আমার কাপড়কে আমার পাশে প্রয়োজন। তার জন্য তোমাকে যে আমার পাশে প্রয়োজন কাপড়, তাই বলছে বিয়ে ভেঙে দিয়ে তুমি আমার সঙ্গে চলে এসো কাপড়। বাকি করে সম্ভব এই কাজ প্রায় শুরু হয়ে গেছে, বরাবর হয়ে গেছে। এই সীমাবদ্ধতা আমাদের বছর মাত্র সব চলে যাবে। আপনার সুখের জন্য আমি সব কথা মাথায় তুলে দিয়েছি দাদা। তারপর শুধু নিজের মুখে একটিবার বলুন ওই লোকটাকে বিয়ে করতে চাই, আর আমি যে নিজের গাড়ি থেকে কাপড়ের বিয়ে দেবো। বলো কাপড়, বলো বলো কাপড় একটিবার বলো। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আমার রাহুলদাকে সুখী করতে, মৃত্যুর প্রমাণ করতে আমি যে আমার রাহুলদার পাশেই থাকতে চাই। তাই তো আমি সবাইকে বলবো, আমি ওই গৌতম বাবুকে বলবো। আমার তাকে বলে আমার সাথে বিয়ে করতে হবে, নাইলে তুই আমার মরার মুখ দেখবি। আমি তোমায় হাঁটতে দেবো না কাপড়। তুমি শুধু তুমি আমাকে আমি তোমাকে নই, তোমাকে নই, আমি এই গৌতম বাবুকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। এটা তোমার মনের কথা নয় কাপড়। আমার বিশ্বাস তোমার বাড়ির লোক তোমার জোর করে এ বিয়ে করতে রাজি করিয়েছে। অনেক হয়েছে, এই জন্য বন্ধ করো। কাপড় যা বলার বলে দিয়েছে, নিশ্চয় যাবো বৌদি, তবে আমি আপনাকে সঙ্গে করে দিয়ে যাবো বৌদি। আমার অবস্ত্রীর গায়ে তোমার হাতটা আমি বদলে ফেলে দেবো। চলবে রে শয়তান।
যাচ্ছি তখন আমি চলে যাচ্ছি তোমার দেওয়ার ক্রীড়াকে আমার পথের উপরে আমি একা হয়ে আমার জীবন যুদ্ধে মেরে যাবো তখন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে যদি কোনোদিন তোমার সামনে আসতে পারি আমার ভালো আমার কিন্তু আমার ঘৃণা করে তাড়িয়ে দিও না কাকু ঘৃণা করে তাড়িয়ে দিও না শুধু বন্ধু নয় প্রেমিক আছে যে ওর মনের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে ওই প্রেমিকের বাহানায় তাকে বেহাসি মাথায় তাকে একেবারে মাতাল বানিয়ে ফেলবে তারপর যখন ধীরে ধীরে মেন্টালি আর ফিজিক্যালি প্যারালাইজড হয়ে যাবে তখন আর তারপরে আমি কেরোসিন ঢেলে দেব আরে এত ভয় করলে কি জীবনে উন্নতি করা যায় একমাত্র ওয়ারিস তাই রোহনকে শেষ করতে পারলেই পুরো কোম্পানিটাই আমার শুধুই আমার তুমিও চাইলে এই কোম্পানিটা আমি তোমার নামে করে দিতে পারি আরে বোকা মেয়ে আমাকে পাওয়া মানে তো সম্পত্তিটা তোমারই পাওয়া আমার সম্পত্তি মানে তো তোমার আর তোমার মানেই তো আমার তাই না ডার্লিং জানো রোসা তখনই আমি তোমায় মনে মনে ভালোবেসে ফেলেছি সেদিন আমি মনে মনে ঠিক করে রেখেছি যদি এই দুনিয়ায় কাউকে বিয়ে করতে হয় শুধু আমি তোমাকেই বিয়ে করবো আরে বাবা এই খেলাটা আমাদের দুজনেই তাই হারলে আমাদের দুজনেই লস আর জিতলে
দুজনে লালে লাল বড় ছক্কা। আজ থেকে খেলার খেলোয়াড় তুমি, আর আমি হলাম গিয়ে হেড কোচ। নাও শুরু করো তোমার চ্যাম্পিয়নশিপের খেলা। খেলা চলছে, ভয়ঙ্কর খেলা। ঈশ্বর ভয় আমাদের এখানে সর্বনাশা খেলায় মেতে উঠেছে। ভাববে না স্যার, ভাববে না। এই ঈশ্বরকে খেলায় হারিয়ে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় আমি সঙ্গে নিয়ে এসেছি। প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়? হ্যাঁ স্যার, এ হলো আমার মাস্টার উপর রূপসা। আপনি চাইলে আপনার ছেলে রোহনকে সুপথে ফিরিয়ে আনার জন্য ঠিক আছে লাগতে পারে। এই রাজা স্যারকে ফোন কর। তুমি বুঝি ম্যানেজারের ফোন? হ্যাঁ স্যার, তুমি নিজের ফোন নয়, আমি তো মিষ্টি তো। কিন্তু ম্যানেজার যে বললো হ্যাঁ, না মানে কি হয়েছে বলুন স্যার, আমি তো দিল্লির ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, তাই মাস্টার মিষ্টি ভুলিয়ে যায় স্যার। তুমি দিল্লিতে পড়াশোনা করতে? শুধু পড়াশোনা নয় স্যার, তার সঙ্গেও নার্সিং কমপ্লিটটাও করে ফেলেছে। আপনি ধরুন এই কয়েকদিন হলো এখানে এসেছে। ওই কিছুদিন আগে আপনি বলছিলেন না রোহনের মনের ট্রিটমেন্টের জন্য একজনকে দরকার। হ্যাঁ, ছেলেটা রাহুলকে ভীষণ ভালোবাসতো। রাহুলের জেল হয়ে যাওয়ায় ও ভীষণ ভেঙে পড়েছে। যে ছেলে কোনোদিন কোনো নেশা ভাব করতো না, সে কিনা এখন দিনরাত ভাব খাচ্ছে। ওটা আমার ভুল ধারণা স্যার। ও রাহুল বাবুর জন্য মদ খায় না, আসলে রোহন একজনকে ভালোবাসতো, তাই ধোকা খাওয়ার জন্য সে আর মদ খাচ্ছে। বড় কি ম্যানেজার? এই মুহূর্তে ওর একটা সুন্দর বন্ধুর প্রয়োজন, যে তার মনের গভীরে প্রবেশ করে সে তার দুঃখ কষ্ট শেয়ার করে নেবে। সেই জন্য তো বোনটাকে আমার এখানে নিয়ে আসা। আপনি পারমিশন দিলে আজ থেকে কিন্তু রোহনের মনের ট্রিটমেন্টটা শুরু করে দেবো। পারবে না? তুই পারবে? আমার একমাত্র ছেলেটাকে আমার আগের মতো সুস্থ জীবনে ফিরিয়ে আনতে? পারবো কিনা জানি না, তবে আমি আপনার ছেলের খুব ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবো। দুলাল, তুমি যদি আমার রোহনকে সুস্থ করে আগের জীবনে ফিরিয়ে আনতে পারো, তাহলে তোমারই হাতে আমি রাহুলকে তার জীবনের জন্য অর্পণ করে দেবো। স্যার, ওই ছেলেটি ছাড়া আমার আর কেউ নেই না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি মনেও শান্তি পাবো না। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, মা, তুমি আমার রোহনকে সুস্থ করে আমার আগের জীবনে ফিরিয়ে দাও। আমার আগের জীবনে ফিরিয়ে দাও। স্যার, এই দত্ত ভিটাতে তোমার এন্ট্রিটা খুব সহজে হয়ে গেল রূপসা। এবার রোহনের মনে এন্ট্রিটা করতে পারলেই 50% কাজ ফিনিশ। আরে সে তো ঠিক আছে, কিন্তু কোথায় আপনাদের সেই রোহন?
শুধু আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? হ্যাঁ, এ হলো আমার মাস্টার রূপসা। আজই দিন থেকে এখানে এসেছে। আমার মোবাইলে আপনার ছবি দেখে ওই এতটা এক্সাইটেড যে আপনাকে দেখার জন্য একেবারে উচল আপনি বলেছিল। এই যা যা রমণের সঙ্গে পরিচয়টা করে নেন। তুই তাহলে রমণের সঙ্গে কথাটা বল, আমি তাহলে আসি। চলি বাবু, আমি আবার এসে তোকে এখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ, তুই ভালো করে পরিচয়টা করে নে। আরে আমার সঙ্গে দেখা করার জন্য তুই খুব এক্সাইটেড? আরে আমি তো কোনো মিনিস্টার নই, আর কোনো মিনিস্টারও নয়। তাহলে তার চেয়ে আপনি আমার কাছে অনেক বেশি দামি। ছোট জিনিসটাকে অনেক বড় করে দেখতে, তাই বলে তুমি আমার মতো পুত্র মনটাকে কখনো তুমি করে মনের মাইক্রোস্কোপ দিয়ে বড় করে দেখার চেষ্টা করলে তুমি করবে না। হ্যাঁ বাজা ভাই, এবার তুমি যাও এখান থেকে আসতে পারো, যাও। আর তুমি এত অধমতনে ভাবাই যে বাড়িটায় আজ একটু একটু করে অধঃপতনের সিঁড়ি জাহার নামের পদে পৌঁছে গেছে, সেখানে আমার দোষটা কোথায় বলতে পারো হালদা? তবু যে আমরা তোমার মুখের দিকে চেয়ে বসেছি। আমার মুখে দিকে এখন একমাত্র পারো এই অভিশপ্ত পরিবার থেকে এই হিংসা হাতে বাঁচাতে। তোমার উপর যে আমাদের সবার ভরসা ছিল, সবাই ভরসা আছে। কিন্তু আমি যে আমার নিজের উপরে ভরসা হারিয়ে ফেলেছি হালদা। আমার মানুষ করেছে, সেই জায়গায় খুন হয়ে গেল, আমি কিছু করতে পারলাম না। আমি ভগবানের নামে তৃপ্তি করে বলছি, হালদা, বড়বাবু কখনোই কিছু আমাকে ভুল করতে পারে না। আবার তো তাই মনে হয় হালদা। আমি কিছুতেই বুঝতে পারছি না ওই বিভিন্ন ষড়যন্ত্রে কেন আপনি একটা কাজের লোকের উপর ভিত্তি করে এভাবে রিয়াক্ট করছেন বলুন তো? ওরা কোনো কাজের লোক নয়, উনি আমার অভিভাবক। বলতে দাও না, আমি তো কাজের লোক। বাইরের লোক একটা ভিতরে জানি না। আজ আমি বাইরের লোক হলেও খুব শিগগিরই আমি ভেতরের লোক হয়ে যাবো। বলেও ভুল করে গেল আমার এই ছোট দাদাবাবু অভিভাবক হতে যেও না, বুঝেছে? হালদা, তুমি আমি আবার বলছি, তুমি ফিরে এসো। তুমি ফিরে না এলে মিথ্যে ফিরে গায়ে ওই যে দাদাবাবুর দাদাবাবুকে কে মুক্ত করবে ছোটবাবু? বড় দাদাবাবু যদি বন্দি না হয়, তাহলে যে আমার কি জীবন একটা কোনোদিনও শান্তি পাবে না ছোটবাবু, কোনোদিনও শান্তি পাবে না, কোনোদিনও না। হালদা, তুমি ঠিক করেছো। ওই ঢালাকে জেল থেকে মুক্ত করে আনতে হবে, আর ওই ঢালাকে জেলে রাখতে আপনাদের শান্তি পাবে না। আমার সে একই যন্ত্রণা আমার মাথাটা ঘুরে ঘুরে খাচ্ছে। যাওয়া ভরতে আমি আগস্ট পদে ধরে থাকতে চাই। এই যন্ত্রণা আমি ঘুরে ঘুরে খাবে। সব কিছুকে ভুলে দিতে আমি যদি একটু হেঁটে যাচ্ছি, আমি জিততে না পারলেও এই যন্ত্রণা আমি চালিয়ে যেতে চাই। আপনার সে যুদ্ধ করার আমি আপনার সহযোদ্ধা হয়ে আমি আপনার পাশে থেকে আপনাকে আমি সহযোগিতা করতে চাই। কিন্তু রোজা,
আমি তোমার কথায় মেনে চলবো। তাহলে তুমি সব কিছু ভুলে এই নাও, এটা তুমি খেয়ে দাও। শান্তি, মহা শান্তি। এই শান্তির সুধা পান করে আমি অনন্ত পথে সিঁড়ি দিয়ে আমি জাহার নামের দরজায় পৌঁছাতে চাই। তবে এসো বন্ধু, তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। তাই ছিল আমাকে নিয়ে যাওয়ার উৎসাহ। दीवाना
কণ্ঠ বাড়িতে আছো নাকি হে ওহে নীলকণ্ঠ? বঙ্কিমটা কাছে এসো এসো এসো। বঙ্কিম নয়, আমি বাঁকা বাঁকা বাঙালি, আমি বাঁকা হয়ে চলি, সোজা কথা বলি। কথাটা আমি এখানে বলতে এসেছি। তা কি তোমার সোজা কথা শুনি? তার আগে তোমার গণধর ভাইটাকে ডাকো। কেন সে আমার এত বড় সর্বনাশ করে দিয়েছে? আমি তার জবাব চাই। আরে কি করেছেন রাত্রি? আমি বলবো না না, তুমি বল মা। কি করে বলবো বাবা, কি করে বলবো? নিজের কলঙ্কের কথা কি এত সহজে বলা যায় বাবা? কিসের কলঙ্ক তোমার? আর এর সাথে রাত্রির কি সম্পর্ক? আপনার ভাই তো আমাকে এই কলঙ্কের ভাগিদার করেছে দাদা। তার মানে আপনার ভাইয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আর সেই সুযোগে আপনার ভাই আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, আমাদের বিয়ে করে কথা দিয়ে গোপনে আমার সঙ্গে মেলামেশা করতো, আর তার ফলে আজ আমি মা হতে চলেছি। আপনি কখনো এমন কাজ করতে পারে না। ওই অপকর্মটি জানার পরে বিনাদিনী আমার পাঁচিল রক্ষা বন্ধ করে দিয়েছে। এরপরে এরপরেও যদি নীলাদ্রি আমাকে বিয়ে না করে তাহলে আমি সুসাইড করে মরবো। হতভাগের কথাগুলো শুনলে এত করে বোঝায়। আরে মকুড়ি, তুই মর, কিন্তু ক্ষতি নেই। তোর পেটের বাচ্চাটাকে সকালে সকালে মারতে চাইছিস কেন রে মা? কার বাচ্চা? এটা কে দায়িত্ব দেবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে আর বোঝার কি আছে বাবাজি? তোমার ভাই যখন আমার মেয়ের পেটে বাচ্চা দিয়ে ফেলেছে, তখন তোমার ভাই সেই বাচ্চার দায়িত্ব নিতে বিয়ে করে। অসম্ভব। ওই পিঠে বাচ্চা চলে বিরাজি, তার কি প্রমাণ আছে? এ তুমি কি বলছো মহাজননী? এ সবাই কি প্রমাণ করতে হয়? সব প্রমাণ আমরা পুলিশের কাছে দেব। আমরা থানায় গিয়ে নীলাদ্রিদের নামে কমপ্লেন করতে হবে। আরে আমার থানা পুলিশের কি দরকার আছে? রাত্রি বাড়ি ফিরুক। সে যদি স্বীকার করে সে অন্যায় করেছে, তাহলে আমি তোমার কথা দিচ্ছি মা, রাত্রির সঙ্গে আমি তোমার বিয়ে দেবো। কিন্তু যদি বিরাদিনী সব কথা অস্বীকার করে, তাহলে বুঝতে হবে আপনি মেয়েকে বিরাজির ঘরে চাপানোর জন্য নিজকে ফোন করতে এখানে রেখেছেন। আমার নামে অপবাদ দিলে আমি কিন্তু লঙ্কা কাণ্ড আর কুরুক্ষেত্র দুটোই একসঙ্গে বাজিয়ে দেব। আরে বঙ্কিম কাকা, তুমি অঙ্কিত নয়, আমি বাঁকা বাঁকলি, বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। একটা কথা জানতে চাই, তোমার ভাই নীলাদ্রি আমার মেয়েকে বিয়ে করবে কি না? বিয়েটা পুতুল খেলা হয়েছে, যাকে তাকে পুতুল খেলা বলে মেনে নিতে হবে। বিরাজি, বৌদি, এরা সব কি বলতে এসেছে? সেটাই তো আমরা তোর কাছে জানতে চাই হবে বলা। এই মেয়েটা বাড়ি বাড়ি বহর অধিকার আদায় করার জন্য ছুটে আছে সে কি বলে দাদা? বিউটি এসেছে এই বাড়িতে বহু অধিকার দিতে, কিন্তু কেন? তার আগে তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর। আমি যা জিজ্ঞাসা করবো
তাই না বাবা? আজ হবে তবে কোনো লগ্ন নয়, কোনো লক্ষণী নয়, নির্জর শ্মশানের মধ্যে একটু একটু করে ধরে সব দেবীর চারা করে একটু একটু করে পড়বে আমার রাত্রির কত সুখ, কত আনন্দ আজ আমার জন্য অপেক্ষা করে বসে আছে। কিন্তু সেই আনন্দ ভাবনার আগে লাপুটার করুণ মুখখানা কেন বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। কত নিষ্ঠুর আমি! সারাদিন পরের মতো একজনের জীবনকে মরুভূমি সাজিয়ে আর একজনকে নিয়ে আমি সেখানে আসর সাজাতে চলেছি। তুমি তোমার যৌবনের আসর সাজাও রাখো। কে আপনি? যার সাথে বলাবদল করলে সেই তোমার একই রাতের স্বামীকে তুমি চিনতে পারলে না। তুমি মানে তোমার এই বেশ কেন? তবে তুমি কি ভাবলে নকল বরের সাজে নকল মোহাম্মদের সুন্দরে তোমায় বলবো মাই ডাই मेरा जानवर तू मेरा दिल लड़का থামো! না মোটেও না মাত্র কয়েকদিনের জন্য আমি গৌতম সেনে তোমায় স্বীকার করলে আমি তোমার স্বামী গৌতম না আমি ওসমান আলী। চুপ করো, তুমি চুপ করো। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে হাসতে তোমার লজ্জা করছে না? কেন মিথ্যে বিয়ে, মিথ্যে নাম পরিচয় ভাগে আমার জীবনটা নিয়ে এভাবে শেষ করে দিলে বলো কেন? আরে নকল বিয়ে হয়েছে মন খারাপ করো না কেন? এই ফুল সজ্জাটা কিন্তু তোমার আসলে হবে ওই প্রতি রাতে একাধিক স্বামীর সঙ্গে নতুন ফুল সজ্জা। চুপ করো তুমি। স্বামী সিঁদুর দিয়ে তুমি আমার শেষে লাগিয়েছো। তাই তুমি তো আমার স্বামী। তাই স্বামী হয়ে নিজের স্ত্রীর শেষের সিঁদুরটাকে এভাবে তুমি কলঙ্কিত করে দিও না। আমি তোমার জন্য চেষ্টা ছিল সবটাই খবর ওই দিন শেখা শুধু আমি যে পুরোটাই বলি না শেখা শুধু আজ আমি মুছে দেব। এ কি করছো? ওই সিঁদুরটা মুছিয়ে দিবে। ওকে বউ বউ করা হবে কি করে? আর মনে না হলে ওর সাথে পুরো সজ্জাটা আমার করবো কি করে? এই যে সজ্জার ফুল কেমন চৌবনের পাপড়ি গেলে ফুটে আছে দেখো।
কত মধু লুকিয়ে আছে সেটাকে বললেন না আসমান। ওই মধু আমি কণ্ঠপান করবো রে, এত নাটক করে ওকে ঘরে নিয়ে আসা। হ্যাঁ, আমি তোমার প্রথম রাতের স্বামী। মনে পড়ে কাকু সেই দিনের কথা, যেদিন সামান্য কারণে তুমি আমার ঘরে জ্বর মেরেছিলে, আর তোমার ওই রাহুলকে দিয়ে তুমি আমায় অপমান করেছিলে। আজ আমি একটা একটা করে সেই অপমানের বদলা আমি নেব। জীবনটাকে নষ্ট করে দেবেন না। তুমি আমার জীবনে যা কিছু করেছে সব আমি ভুলে যাবো। দয়া করে আমাকে আপনি যেতে দিন। তোমায় আমরা ছেড়ে দিই আর তুমি ওই পুলিশের কাছে সব কিছু পাস আমাদেরকে পাস। আমি কাউকে কিছু বলবো না, কাউকে কিছু বলবো না, দয়া করে আমাকে যেতে দাও না। তুমি চলে গেলে এত কারি কারি টাকা খরচা করে যে আমি এখানে নিয়ে এসেছি, সেটার কি হবে কাকুন সুন্দরী? আর আমাদের বাসর ঘরটাই বা কি হবে কাকুন? পরিস্থিতির সঙ্গে জোরাজুরি না দিয়ে আপনি আপনার কাজ শুরু করে দিন স্যার। হ্যাঁ, আমার বাড়ির সময়টা যদি মিটিয়ে দিতে। এই নাও তোমার পারিশ্রমিক 50,000 টাকা। কিছু টাকার বিনিময়ে তুমি আমাকে বিক্রি করে দিও না, আমাকে তুমি বিক্রি করে দিও না। আরে বেশি ধারাই বানাই না করে তাড়াতাড়ি কাজে লেগে যাও দেখি। দেখবে একদিন নিজেকে সোনা দিয়ে মুড়িয়ে ফেলেছো, আর তার সঙ্গে জীবনটাকে দারুণ ভাবে বিয়ের ফাঁদে এই নরপশুগুলো কেমন করে আমার নারীত্বকে পূর্ণ সাজিয়ে এই নরপশুর কাছে বিক্রি করে দিল। আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমাকে তোমরা রক্ষা করো, রক্ষা করো। তোমার চিৎকার এখানে কেউ শুনতে পাবে না কাকুন সুন্দরী। আমি আমার এই হোটেল মনীষাকে এমন ভাবে বানিয়েছি যেখানে বাইরের কোনো আওয়াজ এই ভিতরে প্রবেশ এখানকার আওয়াজ বাইরেও বেরোবে না। ছোটাছুটি না করে এসো 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 আমার কাছে। কোথায় যাবে সুন্দরী? আজ আমাদের প্রথম ফুলসজ্জা। ওই যে দেখছো না ফুলসজ্জার ফুলগুলো কেমন মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে, আর বলছে তোমাকে খাইয়ে আজ আমরা মজ করবো। প্লিজ তুমি এটা খাও। এটা খেলে তোমার অতীতটাকে তুমি খুব সুন্দরভাবে ভুলে যেতে পারবে, আর এখানে তুমি নতুন জীবনটাকে আবার অনুভব করতে পারবে কাকুন সুন্দরী।
সুন্দরী, তোমার জীবনের স্বাধীন সত্তাটাকে পুড়িয়ে আবার আমরা তোমার পুনর্জন্ম দিলাম। তাই আজ তুমি কাল থেকে হয়ে গেলে মিস কঙ্কাবতী। নাচো কঙ্কাবতী, এবার তুমি কোমর দুলিয়ে নাচো আর মুঠো মুঠো পয়সা তুমি ইনকাম করো। আমার ভাগ্য যখন এই আসরে ট্রেনে নামিয়েছে, তখন আমি আমার সরল লজ্জা সরিয়ে আমার জীবনের স্বপ্নের মতো ফুলগুলোকে একটা একটা করে ছিঁড়ে ছুঁড়ে ফেলে আমি এই আসরে আজ জলসা সাজালাম, জলসা সাজালাম। আমি এক ফুল তো বলা সময় লাগে কি করবো আমার এক জীবিত দাদা আরে उसका नौकरी चाहिए কোথায় পাবো এই কি নামটা গোপাল সিং গোপাল সিং
সেখানে আসতে সেখানে প্রতিষ্ঠান ভিড়ে গেছে। আরে নমস্তে তোমার চোখ লাগছি, তোমার কণ্ঠস্বরটা খুব একটা লাগছে। আমি তোমায় যেন কোথাও আমি দেখেছি। अरे बंगाल में एक कहावत अच्छे सा अरे रोतों ने रोतों चीने और सुअरे चीने को चू आपकी रोतों न चले और न दिशाची चाचे हमी जानी मस्ता लेकिन हमी रोतुआ चे को अरे ले गुस्सा रुचि की गुस्सा अभी तो गुस्सा कुछ ना हमारा तो बहुत मुश्किल आदमी आते सा এটা কোনো হাসাহাসাই করার জায়গা নয়। এইখানে থাকতে হলে সিরিয়াস ভাবে থাকতে হবে, আর সিরিয়াস ভাবে কাজকর্ম করতে হবে। নয় রেখে লাগাবি। अरे काम के लिए हमें बहुत सीरियस होते साहब हमें काम के लिए हमारा काम को बहुत তা তোমার কি কি কাজ জানা আছে? अरे बहुत कुछ स्मगलिंग किडनैपिंग मर्डरिंग एंड एवरीथिंग বাহ 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 বাহ, তোমার দোস্ত হচ্ছে খুব কাজের লোকের, বাট আই এম সরি, তোমার দোস্তের মতো এত ডিগ্রি হয় লোক আমার এখানে কোনো ভ্যাকেন্সি নেই। लेकिन तो हमें तो ड्राइवर बिजनेस साहब तो अच्छा ड्राइवर আছে अरे जी हाँ साहब हमें जब चक्कर पिस्ता होते जाने कमी यारी भी होते जाने साहब अरे एक बार मौका तो दीजिए साहब ইম্পসিবল। রঙিন, তুমি আমার পুরনো স্টাফ, তাই তোমাকে আমি খুব বিশ্বাস করি। তাই বলে ওর কথায় বিশ্বাস করি, যাকে টাকাকে আলাদা করতে পারি না। ও তোমাকে দোস্ত বলে পরিচয় দিলেও ওর কোনো গোপন পরিচয় আছে কিনা আমাকে জানাই করে দেখতে হবে। যতদিন না আমার তোমার দোষ শেষ হবে তোফান से जी हाँ साहब मैं तूफान से हूँ याद रखना और तूफान ठिकाने आते ठिकाने कुछ निशान সাত ছড়ানোর আগে আমরা দোকানকে আমরা বোতলে বন্দি করে বসে আব্বাস আব্বাস ওসমান, তুমি ঠিক সময় এখানে চলে এসেছো। কাপড় দিয়ে করাই লোকটায় বুঝি সমাজ বিরোধী মুসলমান ওকে যখন পাওয়া গেছে কাপড়ের নিশ্চয় अरे किया ना दुकान से ऐ उस्मान करेंगे टेंशन मेरे गले मुझे टेंशन नहीं लो टेंशन है हमारा रास्ता से हट जा नहीं तो तू ही होगा तूफान का पहला निशान আর আমি তোকে জমাই করি খান খাই করে দেবো তো সাব্বাস তুফান সিং, সাব্বাস। এখানে আমার সমাধান তো শেষ। হ্যাঁ, সেই সঙ্গে তোমার ক্লাকটা অনেক ভালো করে পরীক্ষা করে নিলাম। এই পরীক্ষায় তুমি পুরোপুরিভাবে পাস, আর তাই তার পুরস্কার স্বরূপ এই আজ থেকে তুমি হয়ে গেলে আমার বডি গার্ড কাম ড্রাইভার। আমার হতভাগ্য জীবন গাড়ি আজ ব্রেক ফেল করে অনিশ্চয়তার দিকে ছুটছে। বিবেকের বাম্পারে ধাক্কা খেতে খেতে এই গাড়ি যে কখন কোথায় গিয়ে পৌঁছায় আমার তা জানা নেই। তাই এনার্জি টনিকটা আমি একটু পান করে নিই যাতে আমার এনার্জিটা নষ্ট হয়ে না যায়।
আছে। আজকাল কান পথে তোমাদের সমস্ত প্রকৃতির কথা আমি শুনতে পাই, তাই তো আমার মনে অসংখ্য প্রশ্ন। কেন ওই জেঠিমাকে খুন হতে হলো, আর কেন মা দাদাকে জেল কাটতে হলো? আর 15 বছর আগে ওই জ্যাঠামশাই নির্দোষ হওয়ার মূল কারণটা কি? আজকাল দেখছি আজকাল রহস্য কি বানাচ্ছি? কিসের রহস্য? 15 বছর আগে বড়বাবু নির্দোষ হয়ে গেলেন। কেন নির্দোষ করে তার খোঁজ না করে আপনি চুপচাপ হাত ফুটিয়ে বসে বলে, এটা কি রহস্য? কি বললি? বড় দাদা বাবু তার মায়ের খুনের দ্বারে পুলিশ ছেড়ে ফেলালো, কোথায় তাকে ছাড়িয়ে নিয়ে আসবে? তাকে আবার কত মিথ্যে মামলায় আবার খোঁজাতে চাইছে, এটা কি রহস্য নয়? বয়স্কর আমাদের ফ্যামিলিতে খুব চিন্তা ভাবনা করেছিস মনে হচ্ছে। বড়বাবু যে একটি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এ বাড়ি থেকে আশ্বাস দিয়েছে, তাই তো তার পরিবারটাকে এই নিজের চোখে ধ্বংস দেখে আমার মুখটা ফেলে যাচ্ছে। এতই যখন তোর কষ্ট, তুই বাড়ি ছেড়ে চলে গেলি না বাড়ি? তুমি কি বলছো বাবা? তুমি কি ভুলে গেলে ওই ভাড়াটা আমাদের সংসার জন্য এতটা হবে? না ভুলিনি, সেই জন্য তোকে আমি বলছি, কাজের লোক ছিল, কাজের লোক আগে থাকবি। নিজের অধিকার সীমা লঙ্ঘন করে বাড়ির লোক হওয়ার চেষ্টা করে আমি বাড়ি ভাড়া করবো। যা যা কাজে কাজে যাচ্ছি না ছোট বাবু, যাচ্ছি। আমি তো একটা চাকর লোক, আমার মনে ছিল না এই কঠিন সত্যকে মনে করে দেওয়ার। আপনাকে অনেক ধন্যবাদ ছোট বাবু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর ধরে বের করে দেওয়ার কথা বলছেন? আপনাকে কষ্ট করতে হবে না বাবু। ওই বড় দাবাবু চলতে ছাড়তে নেই, তার কি আমি শেষ থেকে দেখা করে আমি চিরদিনের মতো এবারই ছেড়ে চলে যাবো, এবারই ছেড়ে চলে যাবো। এই তুমি কি করলে বাবা? যে মানুষটা আমাদের ফ্যামিলির জন্য এতটা হবে, তাকে তুমি এমন করে আত্মা দিতে পারলে বাবা? তবে কি হারাদার হঠাৎ কোনো বংশাকে ঢিল মেরেছে? এসব কি হচ্ছে? আপনাদের বলতে শুরু করে দিন। ও আমি আর তো ভাবছি না। রূপসা এই রঘুরের সাথে বাবনের মতো কথা বলছে, ও কি তোমার কাছে এরকমই পাগলামি করে? এসব তোরা তুমি আগে জানাও না কেন? তাহলে তো আমি আমি যখন আছি তখন আপনার ছেলেকে আমি ঠিক আগে স্বাভাবিক জীবনে আমি ফিরিয়ে আনবো। তাহলে তো এখন আর মদ খাওয়া ছাড়তে পারলো কেন? এখন দেখছি আগের চেয়ে অনেক বেশি মদ পাচ্ছে। খাবে আনবেন, খাবে। ও যে কথা আছে না যে প্রদীপ নিভার আগে প্রদীপটা একটু বেশি করে জ্বলে ওঠে, তাই আপনার ছেলে মদ ছাড়ার আগে একটু বেশি বেশি মদ খাচ্ছে। তাই তো আপনি ওর হাত থেকে মদের বোতলটা কেড়ে নিয়েই তো এরকম আবল তাবল করছে। যে কোনো বললে আমি আমার হোমকে সুস্থ দেখতে চাই না, নাহলে আমি মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। যে অন্যের শান্তি কেড়ে নেয় সে জীবনে কোনো শান্তি পায় না বাবা। ওই প্রদীপ নেবার আগে বেশি করে জ্বলে ওঠে না অতিরিক্ত তেল দিয়ে জ্বলে ওঠে, সেটা একমাত্র পরিস্থিতি হবে। আমাদের ভাই আমার কাছে আমার সব কিছু নকল হলেও কেন আমি জানি না, আমার চোখের জল আজ আমার আসর করে মনে হলো
সেই পুরো যন্ত্রটাকে ভুলতে তুমি কি পারবে? তোমার সেই দাদার খুন না হওয়ার যন্ত্রণাটা তুমি সহ্য করতে? আমি আরো করতে চাই না। দেখি তো সামান্য এই কথাটাতে তুমি সহ্য করতে পারছো না, তাই তো বলছি দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক করেছো, যে সমস্যার সমাধান আমি জীবনে করতে পারবো সেই সমস্যাটা ভুলে যাওয়া তাই তো আমি সব কিছু বলতে এই আকর্ষ বলে ডুবে থাকতে চাই। तो सारा बात पीजिए सर। আমি জানতে চাই কে তুমি? আমাকে ভাত খেতে পারো না তুমি কে? দাদা আমি কিছু নিতে পারছি না, আমার ইচ্ছে করছে তাদের থেকে বডি ফুট আমি কেটে দিই। তুমি যে আমার দাদা বলে পরিচয় দিচ্ছ? अरे बाप अरे हमारा क्या अपना वो तो भाई छिलो हवा के बहुत प्यार करते लेकिन इतना ही सारा पीते पीते एक दिन उसका मौत हो गया, इसलिए बोलছি साहब वो सारा मौत। তুমি কে? আমি জানতে চাই তুমি কে? আমি আপনাদের কোম্পানির নতুন ড্রাইভার আছে সাহেব। আরে ড্রাইভার হলেও আমি যে ইন্টার্ন আছি সাহেব, আমার মালুম হচ্ছে আপনি বিলকুল বেইন্টার্ন আছেন, তা না হলে ছোট সাহেবকে সারা পিতে দেখে আপনি চুপ থাকতে পারতেন না সাহেব। বাইরে মালুম হচ্ছে আপনি বাইরে রস্তি দেখাচ্ছেন আর ভিতরে দুশ্মনী করতে চাইছেন সাহেব। আরে লোকসান একটা কথা বললে আমি তো কে তুমি? তোমার সেই অল্পের শাসনে সূর্যে আমার হৃদয়টাকে মনে মনে দেখছে। তোমার ওই সেরা দৃষ্টিতে রবার আমায় হাত ছাড়ি দিয়ে বলছে তুমি আমার খুব কাছে। আমি কারো কোনো কাছে মানুষ না আছি, আপনি আমার ভাইয়ের মতো, তাই ইমোশনালি আপনাকে আর বলে দেখে ফেলেছি। मुझे बात ये साहब কখনো কোনো या बोला साहब ये मामूली ड्राइवर का तो भाई बोला তাই আজ থেকে তোমায় আমি ওই দাদা বলে ডাকবো, তুমি আমায় নাম ধরে ডাকবে। अरे वाह, अरे देखे सब देखे ये बोलो असली दिलदार दिलदार आदमी और आप इसके दिल के अंदर घुसते गए আপনাকে भी दिलदार होते होते আপনাকে भी दिलदार होते होते। আমি নিশ্চয়ই চেষ্টা করবো, আর রহনের মতো আমিও আপনাকে দাদা বলেই ডাকবো। तो ठीक है भाई, सिर्फ दादा नहीं आगे हमारे जीवन गाड़ी ड्राइवर। কোথায় গেলে তুমি? শিগগিরই এখানে এসো। তুমি বুঝি কাকুরকে সাথে করে নিয়ে আসছো? না বাবু, তখন আমি কিছু খোঁজ পাইনি। না না, তুমি আমার কথা বলে না বাবু। আমার কাকুর একটা আমার কিছু যদি হয়ে যায় তাহলে তুমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না বাবু, ক্ষমা করতে পারবো না। হ্যাঁ ঠিকই বলেছো বাবু, এখন আনার সময় নয়। সত্যি যদি কাকুরে যাওয়ার কোনো বিপদ হয়ে থাকে তাহলে কাকুরে আগে বাঁচাতে হবে, আর তার আগে বলতে হবে সেই লোকটাকে খুঁজে বের করতে হবে। হবে না দাদা, ওই লোকের নামে সেই লোকটা আপনাদের সামনে হাজির হয়ে গেছে। ওই তো নীল ওই পায়ের জন্য খুলে আমার কারণ আপনাদের বোনকে
আমি বিয়ে করে নিয়ে গিয়ে কোথায় বিক্রি করে দিয়েছি সেই অভিযোগে আমাকে পুলিশে দিয়েছি। নিশ্চয় আমি যদি আপনাদের সঙ্গে প্রতারণা করে থাকি তাহলে আপনারা অবশ্যই আমাকে পুলিশে দিয়েছেন, আর আপনারা যদি আমার সঙ্গে প্রতারণা করে থাকেন তাহলে আমার কি করণীয় সেটা বলতে পারবে? আমরা তোমার সঙ্গে প্রতারণা করেছি। হ্যাঁ, আপনারা একটা জেলে বুঝে অন্তঃসত্ত্বা মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে যে নষ্ট করে দিয়েছেন। মিথ্যে কথা। কাকুর একটাকে ভালোবাসা গেল ঠিকই, কিন্তু নিজের নারী সত্তাকে বিলিয়ে দিয়ে সেই কাকুর কখনো কোনোদিন কলঙ্কিত হতে পারে না। পারে ভাই দাদা, পেরেছে। শুনুন তাহলে, পুলিশ রাতে কাকুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ঘন ঘন বমি করতে থাকে। আমি ভাবলাম অ্যাসিডিটির কারণে, কিন্তু হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারবাবু যে অন্য কিছু ডাউট করে বসলো, তারপরে পেটের ছবি ইউএসজি করে পরে ধরা পড়লো কাকুর 1 মাসের অন্তঃসত্ত্বা। এই সেই ইউএসজি রিপোর্ট। আমি কি দেখছি? শৈবাল মেয়েটা আমার বংশের মান সম্মান সব ফিরিয়ে দিল। মেয়েটাকে কাছে করে গোলা দেবে। কিন্তু সেই রিপোর্ট যদি এর সঙ্গে মিলে যায় তখন কি হবে বলবো? বিষটাকে যতই কাটবে, বিষের দুর্গন্ধ ততই ছড়াবে। তাই আমি তোমার কাছে কাকুকে ওই পেটের বাচ্চাকে নষ্ট করে কাকুকে তুমি সরল মনে মেনে নাও। অসম্ভব! অন্যের উচ্ছিষ্টাকে আমি আমার স্ত্রী করে কখনোই মেনে নেব না। আমি বুঝতে পারছি আপনারা সব কিছু জেনে বুঝে ওই নষ্টা মেয়েটাকে আমার ঘরে চাপিয়ে দিয়ে আপনাদের সম্পর্কে আমরা পুলিশে দেবো। তুমি এই কঠিন সিদ্ধান্ত নিয়ে নাও ভাই। কাকন হয়তো না আমাদের একটা বস্তু বড় ভুল করেছে। একটা ভুলে গিয়ে এই গোটা জীবন নষ্ট হয়ে যাবে ভাই। তাই বলছি ওই কাকনকে তুমি মেনে নাও, তার পরিবর্তে তুমি যা বলবে আমি তাই করবো, তাই করবো। বেশ, আপনি যখন এত করে বলছেন, আপনার ভয়ের সব কলঙ্ক মুছে দিয়ে আমার গলার উত্তর হার হার করে আমার গলায় ঝুলিয়ে দেব। কিন্তু সেই দাম কিন্তু আপনাকে দিতে হবে দাদা। হ্যাঁ, আপনার ভয়ের সব কলঙ্ক ঢোকার মূল্য স্বরূপ নগদ 5 লাখ টাকা পাইতে হবে। টাকাটা কিন্তু আমার পকেট থেকে 15 দিনের মাথাতেই কিন্তু এই 2 দিনের মধ্যে আমি 5 লাখ টাকা কোথায় পাবো? সেটা আমার জানার বিষয় নয়। আমি ঠিক 5 দিন পরে আবার আসবো। হয় টাকা রেডি রাখবেন, নাই ওই জেলে যাবার জন্য প্রস্তুত হয়ে থাকবে। কি হলো বলো? আমার সংসারে আকাশে কোন কালো হয়েছে আমার করে এলো। কাকুরের বিয়ে যে না আমরা শোধ করতে পারিনি, তারপরে এতগুলো টাকার ভাগ পেল। আমি আমার অফিসে অ্যাপ্লাই করে আমি সব কাপড় শোধ করে দেবো। কাগজের বিয়ে শেষ করলো আর একটা দিন আছে আমাদের রাজনা বসেছে ভাই, সেই টাকা তুই কেমন করে শোধ করবি না? আমার কিছু না বলি কিছু করে এই গল্প এসেছিল, সেই রিপোর্টটা দিয়ে গেছে। দেখলে সব দেখি কাকু 1 মাসে অন্তঃসত্ত্বা